আচ্ছা যাক, তাহলে আমাদের ফ্লুইড মোজাইক মডেল শেষ, তাই তো? ফ্লুইড মোজাইক মডেল শেষ। আমাদের এবার যাইতে হবে এরপরে আছে হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঠিক আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেগুলা কিনা আমরা সামনে একে 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 পড়বো। যেমন রাইবোজোম পড়বো আমরা, রাইবোজোমটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া পড়বো আমরা, এটাও সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। গোলজি বস্তু পড়বো আমরা, এগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তার কারণে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটা আমি এভাবে করে আলাদা করে দেখাচ্ছি না তেমন কিছু। ঠিক আছে, এক একটা অঙ্গাণুতে আমরা ঢুকে যাই। যেমন এইখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে কারা ঝিল্লিবদ্ধ, কারা ঝিল্লি বিহীন। এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগে। কেউ কেউ বলতে পারবা যে কারা কারা ঝিল্লিবদ্ধ বা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ, এরকম কারো নাম বলো তো? প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, তারপরে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস, গুড টু গো। আর হ্যাঁ, লাইসোজোমেরও, হ্যাঁ লাইসোজোমের একটা বেসিক আবরণ আমরা পাই। আচ্ছা দেখো, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আর ঝিল্লিবিহীন অঙ্গাণু। তোমার কি কোনো বড় ভাই আছে? তুমি একাই? তোমার সেম চেহারার আরেকটা স্টুডেন্ট এবার বড় মনে হয় ইউনিভার্সিটিতে উঠে গেছে, সেম তোমার চেহারা, তুমি তো ছোট ভাই কিনা? আমার মতো পাইছো কখনো কাপড়ে? মা এরা পাগল, আমি পাগল। তো মা থেকে মনে রাখবা, মাইটোকন্ড্রিয়া এরা এন্ডোপ্লাজমিক প্লাজমিক রেটিকুলাম এরা। ঠিক আছে, এবং রাইবোজোমের বেলা আসলে এভাবে করে বলা যায় না, রাইবোজোম নিজে একটা দানাদার জিনিস। এই রাতে আবার রাইবোজোম পাইবো না। প থেকে মনে রাখবা প্লাস্টিড, গ থেকে মনে রাখবা গোলজি বস্তু বা গলগি বডি, আর ল থেকে মনে রাখবা লাইসোজোম। লাইসোজোমের আবরণ কিন্তু লাগবেই। লাইসোজোমের আবরণ না থাকলে ভেতরে কেমিক্যাল টেমিক্যাল যা কিছু আছে সব ফাটাই দিয়ে একেবারে পুরো কোষে মাইরে দিয়ে চলে যাবে। খেলা বুঝছো? একেবারে ধ্বংস হয়ে যাবে কিন্তু সব। তো এইগুলো হচ্ছে কমন, এই কয়টা পড়লেই সাধারণত চলে, কারণ এগুলো থেকে ঘুরে ফিরে এমসিকিউ আসে। মা এরা পাগল, ওকে, এটা মনে রাখবো। মানে এগুলোর মধ্যে আমাদের ঝিল্লিবদ্ধগুলা সব কমন হয়ে যাবে। এবং প্লাস্টিডও বলছি, মাইটোকন্ড্রিয়া বলছে। হ্যাঁ হয়েছে, ডান। মা এরা পাগল, ডান। লিখছো? ডাস্টারটা কই? বুঝে দিলাম তাহলে। তো তার মধ্যে আজকে আমরা পড়তে যাচ্ছি রাইবোজোম। রাইবোসোম, রাইবোজোম, বাংলায় লেখে সোম, বলার সময় বলি জোম। লাইসোজোমের মধ্যে কিন্তু জোম আছে, জম, এরা জম। তাহলে এখন বইয়ের কিছু ঘটনাবাতি এখানে আছে। রাইবোজোমের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, বা একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে এ হচ্ছে ইউনিভার্সাল অঙ্গাণু। ইউনিভার্সাল অঙ্গাণু মানে কি? কোষ মানেই রাইবোজোমকে লাগেই, তাহলে প্রোটিন তৈরি হবে না। প্রোটিন না হলে কোনো কিছুই তৈরি হবে না। আমি যদি আমাদের দেহের কথা বলি, আমার গায়ের রং থেকে আমার চুল থেকে শুরু করে সব জায়গায় আমি কি পাবো? কমন প্রোটিন পাবো। আমার চুলের রং কালো, আমার গায়ের রং কালো, সবই কিসের কারণে? প্রোটিন, একটা বিশেষ প্রোটিন যার নাম হচ্ছে মেলানিনের গল্প বলছিলাম আগের দিন, বলে নাই? আচ্ছা, মেলানিনের গল্পটা বলি, বলছিলাম মনে হয়, কালো গল্পটা বলি নাই। তবে মেলানিনটা হচ্ছে আমাদের দেহের একটা প্রোটিন। আর এটাও বলছিলাম প্রোটিন তৈরির জিনটা কোথায় থাকে? ডিএনএ তে থাকে। ডিএনএ পরে পর্যাপ্ত পরিমাণ যেটা উপযুক্ত আরএনএটাকে নিয়ে
যতটুকু জিন মানে যতটুকু জিনিস দরকার অতটুকু থেকে কি তৈরি করবে, আরএনএ তৈরি করবে। সেই আরএনএটা আবার বাইরে বের হয়ে চলে আসবে, এসে কার কাছে যাবে, এই রাইবোজোমের কাছেই যাবে। তারপরে একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড ধরে ধরে কে নিয়ে আসবে, টিআরএনএ, মনে আছে বলছিলাম। তারপরে সেটা প্রোটিন হয়ে যাবে, যদি ফোল্ড হয়ে যেতে হবে সেটা প্রোটিন হয়ে যাবে। আচ্ছা, তো এইভাবেই মেলানিন নামক প্রোটিনটা তৈরি হয়। তাহলে মেলানিন প্রোটিনটা তৈরির আসল জিনটা কার কাছে আছে, ডিএনএর কাছে আছে। আচ্ছা, এটা আবার মাত্রিক চরিত্র বলা হয় এটাকে, অনেকগুলো জিন দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। এটাকে পলিজেনিক ইনহেরিটেন্স বলে। তোমরা যখন জিন তত্ত্ব বিবর্তন চ্যাপ্টারটা পড়বা প্রাণীবিজ্ঞানে, তখন এরকম একটা জিনিস পাবা, পলিজেনিক ইনহেরিটেন্স। পলি মানে অনেকগুলা, জেনিক মানে কি জিন, ইনহেরিটেন্স মানে অর্জিত বৈশিষ্ট্য। অনেকগুলো জিন যখন একটা বৈশিষ্ট্য, নর্মালি আমরা কি জানি, একটা জিন একটা বৈশিষ্ট্য। অনেকগুলো জিন মিলে যদি একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তাহলে এটাকে বলে পলিজেনিক ইনহেরিটেন্স। এটা সামনে লাগবে, সামনে আছে। যেমন ধরো গরুর দুধের, বা গরুর তো দুধ না, গাভীর দুধ। গাভীর দুধের ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো, কিছু কিছু গাভীর দুধ আছে একদম সাদা, কিছু কিছু গাভীর দুধ আছে একটু হলদেটে, কিছু কিছু আছে হলুদ, কিছু কিছু আছে একদম এত তীব্র হলুদ, মাটি কালার। ডিপেন্ড করে, কিন্তু এর দ্বারা কিন্তু দুধের বিশুদ্ধতা আসলে যাচাই করা যায় না। এটা ওই পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওই রঙের জিনটা যদি বেশি থাকে তাহলে দুধের কালারটা ডিপ হতে থাকে। তেমনি মেলানিন কি গায়ের রং কালো করে, চুলের রং কালো করে। মেলানিনের জিনের তীব্রতা যত বাড়বে কালোর মাত্রা তত বাড়বে। অর্থাৎ মেলানিনের জিনের আধিক্য যত বাড়বে, মাল্টিপল জিন যত আসবে, তত আমি কালো হব। তার মানে যার মেলানিন নাই দেহে সে হচ্ছে কি ফর্সা, তাই না? ফর্সার শরীরে কি থাকবে না, মেলানিন থাকবে না। যার অল্প 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 মেলানিন আছে সে হচ্ছে শ্যামলা, ঠিক আছে? আর যার মেলানিন একটু বেশি থাকে সে হচ্ছে কি কালো। যার মেলানিন ডাবল থাকে সে হচ্ছে কালা। আর যার মেলানিন অনেক বেশি থাকে সে হচ্ছে কাইল্লা, আমার মতো উগান্ডা। তো কাইল্লা তারা। তো দেখছো ব্যাপারটা কিন্তু এরকম। তো মেলানিন কিন্তু একটা প্রোটিন, বাট এই প্রোটিনটা তৈরি হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কোন অ্যামাইনো অ্যাসিডের পর কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে, এই তথ্যটা আছে জিনের কাছে। তার মানে কি জিনের কাছে থাকে, ব্যাপারটা ভালো করে বোঝে। জিনিসটা অনেকেই কনসেপ্টটা ক্লিয়ার হয় না, যে এই জিন, ডিএনএ, আরএনএ, প্রোটিন, তারপর আমাদের বৈশিষ্ট্য। আমরা জানছি যে ডিএনএ হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কথা হচ্ছে ডিএনএ থেকে সেই বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া পর্যন্ত যে ওয়েটা, সেই ওয়েটা অনেকের কাছে ক্লিয়ার না। ওয়েটা মানে বুঝছো, যে জিন আছে ডিএনএর মধ্যে, ডিএনএ আছে নিউক্লিয়াসের মধ্যে, সে কি আর এমন করে যার কারণে একটা একটা বৈশিষ্ট্য হয়ে যায়। কারো চোখ ছোট হয়, কারো চোখ বড় হয়, কেউ কালো হয়, কেউ ফর্সা হয়, কেউ উঁচু হয়, কেউ লম্বা হয়। চুলের মতো একই জিনিস, কেউ খাটো হয়, কেউ লম্বা হয়। তো এই জিনিসগুলো আসলে আছে কোন জায়গায়, কোন জায়গায়? জিনে। জিনটা সেটা কিভাবে প্রকাশ করতেছে, প্রোটিন দিয়ে। তাহলে জিন থেকে প্রোটিন পর্যন্ত কিন্তু অনেক লম্বা রাস্তা, যেটা কিনা এই চ্যাপ্টারে শেষ আলোচনা করবে। আমি একদিন একটু বুঝাইও দিছি তো পুরো রাস্তাটা কেমনে যায়। আর সেইখানে ওই জিন তখনই প্রকাশ পাবে যখন সে প্রোটিন হবে। আর জিন আর প্রোটিনের মাঝখানে একটা যন্ত্র খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম সেই ভূমিকাটা পালন করে। কারণ প্রোটিন মানে কি, প্রোটিন মানে অনেকগুলা কি অ্যামাইনো অ্যাসিড। সেই স্ট্যানলি মিলারের টেস্ট থেকে অ্যামাইনো অ্যাসিডের নামটা বারবার আসতেছে। আর প্রোটিন অনেক গুরুত্বপূর্ণ। জিন প্রোটিন আকারে প্রকাশ পাবে, প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড। আর জীব দেহে অ্যামাইনো অ্যাসিড কত প্রকারের পাওয়া যায়, 20 প্রকারের। এই জিনিসটা একটু নোট করো। এখানে রাইবোজোমের মধ্যে এই কথাগুলো পাবা না, বাট এইগুলো না বুঝলে রাইবোজোমে অনেক কিছু আবার তোমরা বুঝবা না। সেটা হচ্ছে টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে 28 প্রকারের। 28 প্রকারের এ মানে কি অ্যামিনো অ্যাসিড। এর মধ্যে 20 প্রকারের এগুলাকে বলা হয় পিএএ বা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। মানে এই 28 প্রকারের মধ্যে জাস্ট 20 প্রকার আছে, তারা বিভিন্নভাবে যুক্ত হয়ে কি তৈরি করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে। এই তাহলে বাকি 8টা কি, 8টা কিন্তু নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। বাকি 8টা কি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, তার মানে তারা প্রোটিন তৈরি করতে হেল্প করে না। আচ্ছা, ওইগুলো নিয়ে আমি যাব না। তাহলে এই যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন রকমের নাম আছে, মেথিওনিন, ভ্যালিন, ট্রিপ্টোফেন, দরকার নেই এখন লিখুন, এগুলো কোষ রসায়ন চ্যাপ্টারে এগুলো আসবে। মেলানিন অ্যামাইনো অ্যাসিড না তো, মেলানিন একটা প্রোটিন, এটা তৈরি করতে গেলে অ্যামাইনো অ্যাসিড লাগবে। যেমন ইনসুলিন, আমাদের আব্বু আম্মুর ইনসুলিন দেয় না,
দাদা দাদিরা নেয়, অনেকেই নেয়, আশেপাশে নেয়। এই ইনসুলিনটা একটা প্রোটিন প্লাস হরমোন। এটা তৈরি করতে গেলে 51টা অ্যামাইনো অ্যাসিড লাগে। কয়টা অ্যামাইনো অ্যাসিড লাগে? তাহলে ইনসুলিন নামের হরমোন ওরফে প্রোটিন, এটা একটা হরমোন, বা তার স্বভাব বৈশিষ্ট্য কি? মানে প্রোটিন হরমোন। সে 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। কয়টা? 51টা। তাহলে এই 51টা অ্যামাইনো অ্যাসিড মানে কি? অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা? 20টা। তাহলে 51টা কোন জায়গা থেকে আসলো? তার মানে কি একটা অ্যামাইনো অ্যাসিড মাল্টিপল টাইম থাকে, মাল্টিপল টাইম থেকে তারপর তৈরি হয়, তাই তো? যেমন ব্যাপারটা হচ্ছে 26টা লেটার দিয়ে আমাদের একটা ইংলিশ অ্যালফাবেট তৈরি। এই 26টা লেটার দিয়ে কিন্তু তুমি যে কোনো কি তৈরি করতে পারতেছো? ওয়ার্ড তৈরি করতে পারছো। SHUVRO, হাসনাত, ঠিক আছে, যে কোনো তৈরি করতে পারতেছো। ব্যাপারটা হচ্ছে এরকমই। দুনিয়াতে লাখ লাখ প্রোটিন আছে, সবগুলোই এই অ্যালফাবেটিক্যালি ওই যে এরকম ভাবে হিসাব করলে 20টা অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে যুক্ত হয়েই কিন্তু এই প্রোটিনগুলা তৈরি হয়। আচ্ছা, আমাদের কোষের মধ্যে এই অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে। মানে কোষ রসায়নের মধ্যে কথাটা লেখা আছে, কোষের মধ্যে সকল অঙ্গান তুমি উপাদানগুলো পাবা। এই যে আমরা খাবার যে খাই না, আচ্ছা খাবার খাই, খাবার বলতে কি খাই? ভাত গম ডাল ভুট্টা এগুলো খাই। তো এগুলো তো সেই রাসায়নিক উপাদান। ভাত বলতে কি? শর্করা। মাংস বলতে কি? প্রোটিন। ওইগুলোই খাই, ওইগুলো দিয়ে আমাদের শরীর তৈরি। তাহলে কোষে এক একজনের কোষের ক্ষেত্রে এক এক রকম। মুরগির কোষের প্রোটিন শর্করা এগুলোর গঠন একরকম বলে সে মুরগি, সে মুরগির মাংস। মানুষেরটা একরকম বলে সে মানুষ। ব্যাপারটা বুঝছো? খালি উপাদানের আর স্ট্রাকচারের মধ্যে কি পরিবর্তন। সিম্পলি কিডনি আর কলিজা, আরো সহজভাবে বলি মুরগির দেহ দিয়ে বলি, মুরগি দিয়ে তোমরা ভালো রিলেট করতে পারবা। মুরগির রান প্রোটিন, মুরগির কলিজা প্রোটিন, মুরগিরও হাত থাকে যেটাকে বিসমিল্লাহ বলে ছোট, ওটাও প্রোটিন। মুরগির মগজও কি স্ট্রাকচার কি সেম প্রত্যেকটা অংশের? না, একটা জায়গায় মাংস কিন্তু একরকম, সবটাকে আমি মাংস বলতে পারি। মগজ একরকম, কলিজা একরকম, রান একরকম, ইভেন কি চিকেন ব্রেস্ট বুকের মাংস কিন্তু আরেক রকম। কেন হয়েছে? সবই তো প্রোটিন। প্রোটিনের সাথে শর্করা ফ্যাট এগুলোও আছে, ফ্যাট তো আছে দেখি, বাট এক এক জায়গায় এক এক রকম, কারণ এদের স্ট্রাকচারগুলো কি ডিফারেন্ট। এই জন্যে আমাদের রক্তও প্রোটিন, রক্তের মধ্যে অনেক প্রোটিন আছে, প্লাজমা প্রোটিন বলে, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন। আগে গেলে ফুল পাবে, অ্যালবিউমিন গেলে গ্লোবিউলিন, ফুল ফিব্রিনোজেন পাবে প্রোথ্রম্বিন। আর ওটা সস্তিক নিয়ে গেছে GPA 5, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবিউমিন, 5 থেকে ফাইব্রিনোজেন। মনে রাখার টেকনিক লাগবে, সামনে রক্ত অধ্যায়ে লাগবে এগুলা, ঠিক আছে? GPA 5 অথবা আগে গেলে ফুল পাবে। তো যাই হোক, অনেক দূরে চলে গেলাম। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড গুলা আমাদের কোষের মধ্যে আছে, ডিপেন্ডিং অন কি তৈরি করতে হবে সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড গুলো কি হয়। তার মানে আমাদের কোষের মধ্যে হিসাব করলে এই অ্যামাইনো অ্যাসিড গুলো আমরা পাবো। এখানে আবার একটা ব্যাপার আছে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলে একটা ব্যাপার আছে, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে একটা ব্যাপার আছে। এইখানে 12টা অ্যামাইনো অ্যাসিড আছে আর 8টা অ্যামাইনো অ্যাসিড আছে, যোগ করলে তো আমরা 20টাই পাচ্ছি। এই 12টা আমাদের দেহ অটোমেটিক থাকে এবং আমাদের দেহ তৈরি করতে পারে। কিন্তু এই 8টা আমাদের দেহে তৈরি করতে হয় না, বা নর্মালি জমাও থাকে না। এই জন্য এই 8টাকে আমাদের খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাহলে আমরা প্রোটিন ডিফিসিয়েন্সিতে ভুগবো। ডিফিসিয়েন্সি মানে কি? শূন্যতা, অভাব। এই জন্য এগুলোকে আমাদের খাবারের মাধ্যমে কি করতে হয়? গ্রহণ করতেই হয়। এই জন্য এগুলোকে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলে। কি বলে? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। বরাবর আই বুঝলাম, বাট অন্যান্য কথাগুলো বলতেছে, কাজে লাগবে এগুলা। এগুলো সুন্দর সুন্দর নাম আছে, একটু বলি, মুখস্থ করার দরকার নেই। সুন্দর সুন্দর নাম আছে, সেটা কি একটু লিখেই দিই, একটু অ্যাডভান্স পড়ো তোমরা। আইসোলিউসিন, মেথিওনিন, আইসোলিউসিন, মেথিওনিন, ভ্যালিন। বাবা এগুলো মুখস্থ করা লাগবে না, এখন মেডিকেলে ভর্তি হওয়ার সময় মুখস্থ করা লাগবে, এখন লাগবে না। তারপরে ট্রিপ্টোফ্যান, এগুলো অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয় নামগুলো লিখতেছি আমি। ট্রিপ্টোফ্যান, লিউসিন, লাইসিন,
থ্রিওনিন, থ্রিওনিন, ফিনাইল অ্যালানিন। কেন এগুলা বলতেছি? কারণ তোমরা অ্যাডভান্স, তোমরা আমার স্পেশাল স্টুডেন্ট। অন্যান্য স্টুডেন্টরা শুনলে রাগ করবে যে ও যারা ইউটিউব থেকে দেখবে তারা বলবে হ্যাঁ আমরা কি স্পেশাল না? সবাই স্পেশাল, বাট তোমরা তো সামনাসামনি আসো, ঠিক আছে? আরেক ভাষা বললো তোমরা হচ্ছে গিনিপিগ, এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্টাল পাবলিক। হাইব্রিড মডেল, হাইব্রিড মডেল মানে কি বুঝো? হাইব্রিড মডেল অনলাইন মডেল আছে, অফলাইন মডেল আছে। অনলাইন মানে হচ্ছে অনলাইনই, অফলাইন মানে হচ্ছে অফলাইনই। এটা হাইব্রিড মানে কি? অনলাইন তোমরা করতেছো অফলাইনে, বা জিনিসটা যাচ্ছে আবার অনলাইনে। সামনে তোমাদেরকে নিয়ে আমি অনলাইন অ্যাক্টিভিটি শুরু করবো, সেটা কি হবে? ক্লাস অনলাইনে না। সামনে তোমাদের এক্সামগুলো যেগুলো নেওয়া হবে এগুলো আবার কোথায় যাবে? অনলাইনে। এক্সাম দেওয়ার জন্য এখানে আসা লাগবে না। হাইব্রিড মডেল। সামনে তোমাদের জন্য আমি একটা ওয়েব পোর্টাল খুলবো, তোমরা বাসায় বসে টুস্টাস লগ ইন করে তোমাদের প্রবলেমগুলো ছবি তুলে জানিয়ে দিতে পারবা, লিখে জানিয়ে দিতে পারবা, আমি সেখান থেকে সলভ দিব, ঠিক আছে? তোমাদের প্রবলেমগুলা তোমরা কি অনলাইনেই জানাতে পারবা। ওয়েবসাইট রেডি হচ্ছে, ইনশাআল্লাহ সামনে মাসে ওয়েবসাইট চলে আসবে। এটা হচ্ছে হাইব্রিড মডেল, মানে অনলাইন অফলাইন ম্যাশ, ঠিক আছে? আইসোলিউসিন, মেথিওনিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, লিউসিন, লাইসিন, থ্রিওনিন, ফিনাইল, অ্যানালিন। 8টা হইছে? আচ্ছা, মানে মনে তো থাকে না। একটা কিন্তু অত্যাবশ্যকীয়। একটা কি? এই বারোটার দরকার নেই। এরা মনে রাখার টেকনিক বলি, দেখো। মনে রাখার টেকনিক হচ্ছে, আখি নামের কেউ আসো নাকি? আখি ম্যাথে ভালো, মানে কি? সে খুব ভালো ম্যাথ পারে, তাই লাল লাল 3 পিস পেল। মানে সে সে ম্যাথ অনেক ভালো পারে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, তাই লাল লাল 3। এখন তোমরা দেখো একজন একজনের দিকে, কে লাল লাল 3 পিস পড়ছে এবং তার নাম হ্যাঁ সাউন্ড করছে। শাওন, জানি তোমাকে দেখতে চাই। দেখো, আখি ম্যাথে ভালো, আইসোলিউসিন, মেথিওনিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, লাল লাল 3 পিস পেলো, লাইসিন, লিউসিন, থ্রিওনিন পেলো, মানে ফিনাইল অ্যালানিন। পর ফটো একই, তাই না? হাসনাতা শুভ্র যেরকম এক, কি যুক্তি, তাই না? নোয়াখালীর কেউ থাকলে তোমার ধরে পিটাবে। এইখানে নাই, ভিডিওতে আছে। বেসিক্যালি ফিনাইলের বানানটা সাধারণত পি দিয়ে লেখা হয়, এই জন্য আর কি, বুঝছি? এগুলা কেন পড়লাম লাগবে সামনে। দেখো, এই যে অ্যামাইনো অ্যাসিড আছে, বাচ্চাদের ক্ষেত্রে আরো 2টা অ্যাড হয়। বাচ্চাদের এই 12টা থেকে 2টা বার এখানে চলে আসে। বাচ্চাদের দেহ আরো 2টা অ্যামাইনো অ্যাসিড সেগুলো তৈরি করতে পারে না, তাহলে তাদেরকে তো অত্যাবশ্যকীয় কয়টা? 10টা। আহ, আমরা বলি না আহ কি শান্তি, AH আহ, তাই না? আর্জিনিন, হিস্টিডিন, আহ আহ, আর্জিনিন, আর্জিনিন আর হিস্টিডিন। এই 2টা কার ক্ষেত্রে? মানে বাচ্চাদের ক্ষেত্রে এই 8টা তো আছেই, সাথে কি আর্জিনিন আর হিস্টিডিন। তাহলে বাচ্চাদের অত্যাবশ্যকীয় কয়টা? 10টা। অনত্যাবশ্যকীয় কয়টা? 10টা। বড়দের অত্যাবশ্যকীয় কয়টা? 8টা। অনত্যাবশ্যকীয় কয়টা? 12টা। এই 8টার আমার খাইতেই হবে, খাবারের মাধ্যমে নিতেই হবে, তা নাহলে আমার শরীর ঠিক মতো কি তৈরি হবে না? প্রোটিন তৈরি হবে না। আর যেই খাবার খাইলে তুমি সবগুলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব পূরণ করতে পারবা, সেই খাবারগুলোকে বলা হয় ফার্স্ট ক্লাস প্রোটিন। সেই খাবারগুলোকে কি বলে? আর যেই খাবারগুলো খাইলে সেগুলো পূরণ হবে না, যেই খাবারগুলোর মধ্যে সবগুলো অ্যামাইনো অ্যাসিড নাই, সেগুলোকে বলে সেকেন্ড ক্লাস প্রোটিন। খেলা বুঝছো? ওকে, এখন ফার্স্ট ক্লাস কারা, সেকেন্ড ক্লাস কারা? যত প্রাণীজ প্রোটিন আছে, যত প্রাণীজ প্রোটিন আছে সবই ফার্স্ট ক্লাস। যেমন মাছ, মাংস, দুধ, ডিম কই থেকে আসে? প্রাণী। যত উদ্ভিজ্জ আছে এগুলো সেকেন্ড ক্লাসের মধ্যে যায়। ধান, গম, ভুট্টা এগুলোর মধ্যে কি আছে? প্রোটিন আছে, বাট এগুলো কি? তবে হ্যাঁ, বাদাম আর সয়াবিন এগুলো কিন্তু উদ্ভিদ থেকে আসে, তাই না? সয়াবিন হচ্ছে সয়াবিনের দানা আর কি, যেখান থেকে তেলটা বের করে নেয়। বাদাম আর সয়াবিন এটা উদ্ভিজ্জ না? উদ্ভিজ্জ তো,
বাট এদের মধ্যে যে প্রোটিনটা এটা আবার ফার্স্ট ক্লাস, একটু ব্যতিক্রম। উদ্ভিজ্জ হওয়ার পর বাদাম আর সয়াবিনের প্রোটিনটা কি ফার্স্ট ক্লাস, একটু ব্যতিক্রম আর কি। আর তাছাড়া সবই সেকেন্ড ক্লাস, প্রাণীগুলো সবই ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাদের তো খাইতেই হয়, নিতেই হয়, তাদের তো সমস্যা। ভেগান যারা, তাদের তো ওই সবজির মাধ্যমে প্রোটিনটা উৎপন্ন করতে হয়, তাহলে তো তারা প্রোটিন ডিফিসিয়েন্সি হয়ে মারা যাবে। আর তুমি বলো না ধানের মধ্যে প্রোটিন আছে, ধানের একটা প্রোটিনের নাম বলি, অরাইজিনিন। ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা সেটিভা। ধানের একটা বিশেষ প্রোটিন নাম আছে অরাইজিনিন, আরাইজিনিনও বলে বা অরাইজিনিন। এটা ধানের প্রোটিন, ধানের মধ্যে প্রোটিন আছে বাট অল্প, শর্করা বেশি। আচ্ছা, এখন যেটাই হোক, তাহলে আমরা বুঝলাম এই 12টা প্রোটিন, সরি এই 12টা অ্যামাইনো অ্যাসিড কোষের মধ্যে এমনি আছে, আর এই 8টা নাই, বাট খাবারের মধ্যে কি হয়ে যাব, আমি পেয়ে যাব। এটা কি জন্য প্রমাণ করতে চাইলাম জানো? আমি এটাই প্রমাণ করতে চাইলাম যে আমাদের কোষের মধ্যে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। আমরা যেহেতু খাবার দাবার খাচ্ছি, তা আমাদের কোষের মধ্যে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি খাইলাম মুরগির মাংস, আমার এনে মুরগির মাংস হয়ে গেল, এনে হলো ছাগলের মাংস, এনে হলো পুঁটি মাছ, এনে হলো দুম্বার মাংস, এনে হলো রুই মাছের মাংস। এরকম কি হয়? পুরোটা মিলে স্ট্রাকচার হয়ে যায়। তার মানে কি, এই সবগুলো অ্যামাইনো অ্যাসিড ডিপেন্ডিং অন কোন জায়গায় কোন প্রোটিন তৈরি হবে সেই অনুযায়ী কি হয়, স্ট্রাকচার হয়। এটা কার কাছে আছে? ডিএনএর কাছে আছে। ডিএনএ একটা তথ্য আয়নের মাধ্যমে পাঠায় কার কাছে? রাইবোজোমের কাছে। রাইবোজোম তখন কি করে, কোন অ্যামাইনো অ্যাসিডের উপর কোন অ্যামাইনো অ্যাসিড যুক্ত করলে আমি কাঙ্ক্ষিত প্রোটিনটা পাবো, সেটার উপর সেটা কি করে, যুক্ত করে। এইটুকুই কাজ রাইবোজোমের, এছাড়া বেশি কোনো কাজ নাই। আর একটা পর একটা অ্যামাইনো অ্যাসিড একটা বন্ধন দ্বারা যুক্ত হয়, বন্ধনের নাম হচ্ছে পেপটাইড বন্ধন। কি বন্ধন? জোরে, কি বন্ধন? পেপটাইড। তো অনেকগুলো পেপটাইড, তাহলে কি পলি, এই কথাটা তোমাদের 19 বই লেখা ছিল, পলিপেপটাইড চেইন সংযোজন। চেইন কেমন কি, এই দেখো, অ্যামাইনো অ্যাসিড, 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 কিসের মতো হয়ে যাচ্ছে একটা, এটাই হচ্ছে পলিপেপটাইড চেইন। এই যে চেইনটা তৈরি করার কাজ কে করে? ও অত বেশি কাজ করে না, এই একটা কাজই করে। তারা তো ক্রেডিট সে বাচ্চাকাল থেকে দিয়ে আসতেছি যে প্রোটিন তৈরি, প্রোটিন তৈরি, মানে এক দুনিয়ার কোনো এমসিকিউ আসুক আর না আসুক, এই এমসিকিউটা খুবই কমন। প্রোটিন তৈরি কে করবে? রাইবোজোম করবে। বুঝছি? এখন এই রাইবোজোমটা, এই জন্য আমাদের কি করা উচিত, ভালো করে পড়া উচিত। আচ্ছা, রাইবোজোমের প্রয়োজনীয়তা বুঝে গেলাম। আর প্রোটিন তৈরিতে সে এত বেশি ভূমিকা পালন করে বলেই তাকে প্রোটিন তৈরির কি বলা হয়, কারখানা বলা হয়। মনে রাখবা, সে প্রোটিন তৈরি করে, কিন্তু সে শর্করা আর আমিষ মানে কি ফ্যাট আর কার্বোহাইড্রেটকে বিপাক করে। বিপাক করে মানে কি, খরচ করে। প্রোটিনকে তৈরি করতে যায় সে শর্করা আর স্নেহকে কি করবে, বিপাক। বিপাক মানে খরচ করে ফেলা, ব্যবহার করে ফেলা। যেমন আমাদের কি শ্বসন হয় না শরীরে, গ্লুকোজ কি হয়, জারণ হয়, এটাকে গ্লুকোজের বিপাক বলা হয়। গ্লুকোজ এখানে কি হয়ে যাচ্ছে, খরচ হয়ে কি তৈরি হচ্ছে, শক্তি তৈরি হচ্ছে। এটাকে গ্লুকোজের বিপাক বলা হয়। এটা বিপাকীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? আচ্ছা, এখন আদি কোষেও রাইবোজোম আছে, প্রকৃত কোষেও রাইবোজোম আছে। যেমন ধরো ইকোলাই ব্যাকটেরিয়া, খুবই কমন একটা ব্যাকটেরিয়া, তাই না? এই ব্যাকটেরিয়ার নাম আমরা সবাই শুনি, ইকোলাই বা স্কেশকিয়া কোলাই। ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া। তো এই ইকোলাই ব্যাকটেরিয়ার একটা কোষের মধ্যে, সে তো একটা ব্যাকটেরিয়া, তার মানে কি এক কোষী, একটা কোষী না, এই একটা কোষের মধ্যে 20,000 রাইবোজোম আছে। কত রকমের? 20,000 রাইবোজোম আছে একটা কোষের মধ্যে।
এবং মনে রাখবা শুষ্ক ওজনের 22% রাইবোজোম কার? ইকোলাইয়ের। এবং এর শুষ্ক ওজনের 22% কে নিয়ে রাখবে? রাইবোজোম দখল করে রাখবে। মানে ইকোলাই বলতেই, ব্যাকটেরিয়া বলতেই আমি কি বলতেছি? রাইবোজোম বলতেছি, কারণ অনেক ওজন নিয়ে রাখছে সে। এবং একে সার্বজনীন অঙ্গাণু এই কারণেই বলা হচ্ছে, কারণ আদি কোষ বলো প্রকৃত কোষ বলো সবার মধ্যেই তুমি এটাকে পেয়ে যাবা। ওকে, এই আদি কোষের বেলায় এটা হয় কি 70S, আর প্রকৃত কোষের বেলায় এটা হয় কি 80S। জামাটা হয় 70S করতে যায় আমরা এটাকে দুইটা সাব ইউনিটে ভাগ করি, 50S আর 30S, আর এটাকে আমরা 60S আর 40S এ ভাগ করি। মধ্যে আবার কি করি, প্লাস চিহ্ন দিয়ে দিই একটা, যাতে আমাদের ধারণা হয়ে যায় যোগ করলে মনে হয় পাওয়া যাবে। যোগ তো আসলে মেলে না, সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। এটা হচ্ছে সেটা, আসলে ভাই এটা যোগ করার জিনিস না, এটা হচ্ছে সেন্ট্রিফিউজ করার জিনিস। একটা ওয়ার্ড এখানে ইউজ হবে, সে ওয়ার্ডটা কি? সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউজ মানে কি? তলানি করা। সেন্ট্রিফিউজ মানে কি? তলানি। আবার কি জিনিস? সেন্ট্রিফিউজ একটা মেশিনের নাম। রক্তের ক্ষেত্রে খুব করা হয়, দেখবা ব্লাড টেস্ট করতে গেলে ব্লাডটাকে নিয়ে দেখবা টেস্ট টিউবের মধ্যে নেওয়ার পরে একটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, খোপ 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 খোপ। এবার মেশিন স্টার্ট করে দেওয়া হয়, মেশিন জোরসে 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 এমনি 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 ঘোরে। মেশিনটা যখন ঘোরে তখন ভিতরের উপাদানগুলো পৃথক হয়ে যায়, রক্ত দুই ভাগে ভাগ হয়ে যায়। উপরে থাকে হালকা রক্তরস, নিচে থেকে নিচে ঘন রক্তকণিকা। রক্তরসের রক্তকণিকা পর্যন্ত আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়, এত জোরে ঘোরানো হয়। এইভাবে করে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে অ্যালবার্ট ক্লড বা ক্লড নাম, উনি যকৃৎ কোষের, যকৃৎ মানে কি? লিভার। যকৃৎ কোষের সাইটোপ্লাজমটা আলাদা করছে, মানে কি জিলিটিলি বাদ দিয়ে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোকে আলাদা করছে। বা মনে করো যকৃৎ কোষী নিয়ে জোরে জোরে ঘুরায় ঘুরায় কি করছে? সেন্ট্রিফিউজ করছে। করার পরে দেখছে যে প্রকৃত কোষের বেলায়, যকৃৎ কোষ মানে কি? প্রকৃত কোষ 80 হারে অন্যান্য এস মানে সেডিমেন্টেশন, এস মানে কি? মানে তলানি। এস মানে হচ্ছে তলানি, কতটুকু তলানি পড়ছে। প্রকৃত কোষে রাইবোজোমের তলানির হারটা হচ্ছে 80। কত? 80 তলানির হার। আদি কোষের বেলায় তিনি কত পাইছে? 70। মানে আদি কোষের থেকে প্রকৃত কোষের তলানির হারটা কি বেশি। এবার একটা বড় কারণ কি, এই রাইবোজোমের থেকে এই রাইবোজোমটা আকারে অনেক বড়। বেসিক্যালি এস মানে ওই বিজ্ঞানী সভেদবার্গ এই পরীক্ষাটা করছিল, বিজ্ঞানী ভেদবার্গ, ওই নামের আগে এস আছে, ওই এসটা এখানে যুক্ত করে দিছে। তো বিজ্ঞানী সভেদবার্গ বা ভেদবার্গ, হ্যাঁ, উনি এই পরীক্ষাটা করছে। তাহলে প্রথমে আমরা আলবার্ট ক্লডের নামটা জানি, আবিষ্কারক হচ্ছে ক্লড। উনি কোন কোষে? যকৃৎ কোষের সাইটোপ্লাজমে। কোন কোষ? যকৃৎ কোষের সাইটোপ্লাজমে এই পরীক্ষাটার মাধ্যমে এটাকে উনি আবিষ্কার করছেন। আচ্ছা, আদি কোষের বেলায় 70S, প্রকৃত কোষের বেলায় 80S। আচ্ছা, এখন একটু আমি আঁকাই দেখি কেমন হয়। এখানে দুইটা সাব ইউনিট থাকে। সাব ইউনিট মানে কি? খণ্ড। সাব ইউনিট মানে কি? খণ্ড। এই একটা খণ্ড আর এই একটা খণ্ড। এরকম কয়টা খণ্ড থাকে? দুইটা খণ্ড থাকে। এই খণ্ডটাকে একটু বড় করে দিই। এরকম দুটো খণ্ড থাকে। মাঝখানে তোমাদের বইয়ে টিআরএনএ এমআরএনএ দেখাইছে। ওকে, মাঝখানে টিআরএনএ এমআরএনএ দেখাই দিছে, ওটা অতটা গুরুত্বপূর্ণ না। মাঝখানে দেখো ছোট করে দেখাইছে হচ্ছে এখানে এমআরএনএ, কারণ এমআরএনএ তো এর কাছেই আসবে মেসেজটা নিয়ে। কার কাছ থেকে? ডিএনএ থেকে, ঠিক আছে। তারপরে এখানে টিআরএনএ দেখতে যে এরকম টিআরএনএ আঁকাই দিছে, ওটা আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের এই লালটা আর সবুজটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যদি আদি কোষ হয় তাহলে এটা হবে হচ্ছে 30S, আর এটা হবে কি 50S। আর যদি প্রকৃত কোষেরটা হয় তাহলে এটা হবে 40S, আর এখানে আরো বড় হবে
তুলনামূলক বড়টি থেকে। তাহলে এখানে এখানে এটা হবে হচ্ছে 40s আর 60s। এখন বলো এই দুটো তো খণ্ড বা যেটাকে আমরা বলতে সাব ইউনিট, তাই না? এটা থেকে কিন্তু এটা বড়। এটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু দুইটা খণ্ড এই জন্য আমি এই দুটোকে কি করছি, দুইটা সাব ইউনিটে ভাগ করছি। তাহলে তো একেবারে ডাইরেক্ট 70s বলতে পারতাম, ডাইরেক্ট 80s বলতে পারতাম, কেন দুটো সাব ইউনিটে ভাগ করছি? কারণ এটা দুটা খণ্ড, এটা দুটা খণ্ড। এই খণ্ডগুলো কি যুক্ত? না, এই খণ্ড দুইটা এককভাবে যতটুকু তল বা যতটুকু তলানি করে এককভাবে সে 30% জায়গা দখল করে, ধরো এককভাবে সে 50% জায়গা দখল করে। বাট দুইটাকে যখন একসাথে মিলে আমি কাউন্ট করি তখন সারফেস, কার্যকরী সারফেসটা, সারফেস মানে কি তল, কমে যায়। কমে কত হয়? 50, 70। কারণ কি তার ভিতরে কি আছে? ফাঁকা আছে। সে কিন্তু পুরাপুরি 70% জায়গা, সরি 80% জায়গায় কিন্তু কি করতে পারে না, যদিও এটা পার্সেন্টেজ না, বাট তার কার্যকরী সারফেসটা কতটুকু। যখন আমি একসাথে ধরি তখন সারফেসটা কি হয়ে যায়? কার্যকরী সারফেস মানে কি কতটুকু জায়গা সে কার্যকর, সেটা কমে যায়। বাট আলাদা আলাদা করলে মাঝখানে একটা গ্যাপ থাকে, এই জন্য আমরা এটাকে বেশি ধরি। একসাথে করলে সেটা কি হয়ে যায়? সারফেসটা কমে যায়। এবং সেম এখানেও একসাথে করে সারফেসটা কি হয়ে যায়? কমে যায়। কার্যকরী এলাকাটা কি হয়ে যায়? কমে যায়। কারণ মাঝখানে কি আছে? ফাঁকা আছে, মাঝখানে টিআরএনএ এমআরএনএ অনেক কিছু আছে, যার কারণে এটা যোগ করলে আমি এখানে এটা পাই না। আদি কোষের বেলায় 70s, প্রকৃত কোষের বেলায় 80s। ওকে, আচ্ছা, তার মধ্যে আরো ব্যাপার আছে। এরা কি দিয়ে তৈরি? রাইবোজোম গুলা কি দিয়ে তৈরি? রাইবোজোম গুলা দুটো জিনিস দিয়ে তৈরি হয়। রাইবোজোম দুটো জিনিস দিয়ে তৈরি হয়। সেটা হচ্ছে, দেখো রাইবোজোমের কাজ কি বানানো? সে প্রোটিন দিয়েই তৈরি। সে কি দিয়ে তৈরি? সে তৈরি করে প্রোটিন, আবার সে তৈরি কি দিয়ে? প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ। তার মানে রাইবোজোম তৈরি হয় প্রোটিন আর আরএনএ দিয়ে। আর সেই আরএনএটা কি আরএনএ? রাইবোজোমাল আরএনএ। আরএনএ আছে 5 রকমের। মেসেঞ্জার আরএনএ তো আমরা আগেই পড়ছি, এমআরএনএ। টিআরএনএ আমরা আগেই পড়ছি, যে হচ্ছে অ্যামিনো অ্যাসিড ধরে ধরে নিয়ে আসে। আর এটা হচ্ছে জিআরএনএ, জেনেটিক আরএনএ। মানে কিছু কিছু ভাইরাস আছে তাদের মধ্যে ডিএনএ থাকে না, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, তাদের শুধু কি থাকে? তাদের আরএনএটা জেনেটিক বস্তু হিসেবে কাজ করে, তার নাম কি? জিআরএনএ। আর এটা হচ্ছে মাইনর আরএনএ, সে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, কিছু এনজাইম টেনজাইম তৈরি করে। আর এটা হচ্ছে আরএনএ, যেটা সব থেকে বেশি থাকে। তার কাজ কি তৈরি করা? রাইবোজোম তৈরি করা। তার নাম এই জন্যই রাইবোজোমাল আরএনএ বা আরএনএ। অনুপাতটা থাকে 1:1, মানে কি 50-50, মানে কি 50-50, 50-50 পরিমাণ থাকে, বুঝছি? আচ্ছা, তাহলে আমরা তার উপাদানটা পেয়ে গেলাম। 70s রাইবোজোমকে আমরা আরো ভাগ করতে পারি, আরো ভাগ করতে পারি। যেমন তোমাদের বলছে 23s, 16s, 5s, আরো ভাগে ভাগ করা যায়। বাট এগুলো তোমাদের মুখস্থ করার এত প্রয়োজন নাই, এই দুটো সাব ইউনিট পড়লেই চলে। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 70s আয়নের মধ্যে আমরা বলছি কি প্রত্যেকটা আয়নের মধ্যে আরএনএ পাবো, আর কি পাবো? প্রোটিন পাবো। এর মধ্যে আরএনএ আছে আর কি আছে? প্রোটিন আছে। তো মনে রাখতে হবে আরএনএর সংখ্যাটা, আরএনএর সংখ্যাটা হচ্ছে 3টা। তাহলে এখানে আরএনএ কয়টা পাবো? 3টা। 3টা। আর অবশ্যই কি আছে? প্রোটিন আছে 52। কতটা? 52টা। কতটা? 52 প্রকারের। 52টা না, 52 প্রকার। 52 প্রকার, ঠিক আছে? ওকে, এদিকে কি দেখা যাচ্ছে না? তাহলে আমি এটা এখানে জানলাম যে এখানে আরএনএ থাকবে 3 রকমের, আর প্রোটিন থাকবে কত রকমের? 52 রকমের। ওকে, গেল। আর এইদিকে 80s, যেটা 80s এর বেলায় আরএনএ থাকবে 4 প্রকারের, আর প্রোটিন থাকবে কত? 60 না 80 না 60? 80, 80, 80 প্রকারের। কত প্রকারের? 80 প্রকারের। ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আর তাছাড়া কিছু ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ধাতব আয়ন পাওয়া যায়, ওগুলো অতটা বেশি গুরুত্বপূর্ণ না। এই কয়টা কথা একটু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আজানটা একটু শেষ হোক।
আজানটা শেষ হোক। আচ্ছা দেখো শুরুতে চলে যাই। আলবার্ট ক্লড উনি কিন্তু যকৃৎ কোষে সেন্ট্রিফিউজ করে এটাকে পৃথক করতে পারছিল। তিনি এটা নাম দিছিল হচ্ছে মাইক্রোসোম। কি নাম দিছিল? তিনি কিন্তু রাইবোজোম নাম দেন নাই। এরপরে প্যালেট নামের আরেকজন বিজ্ঞানী আছেন, উনি একদম প্রাণী একটা কোষ থেকে ভারী একটা বস্তু আবিষ্কার করতে পারেন, এবং সেটা ছিল রাইবোজোম, অন্যটা প্রসেসে। সবশেষে এসে রিচার্ড রবার্টস এসে এটার নাম দেয় কি রাইবোজোম, নিজের নামের সাথে র লাগায় আর কি, রিচার্ড রবার্টস রাইবোজোম। তাহলে এটা আবিষ্কারক একজন, নামকরণ কিন্তু আমি আগেই বলছি এই জিনিসগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। আর এস কথাটা পুরোপুরিভাবে পৃথক করতে পারে বিজ্ঞানী ভেদবার্গ, তার নামটা হচ্ছে সভেদবার্গ, SVEDVERG। এসটা সাইলেন্ট থাকে আর কি, ওদের নাম মূলত ভেদবার্গ, বাট নামের আগে একটা এস থাকে, ভেদবার্গ। এই যে এস ভেদবার্গ, হ্যাঁ মান না, এটা জাস্ট দিছে আর কি, এস দিছে আর কি, এস। আচ্ছা এখন কয়েকটা কথা আমি একটু এখানে তোমাদের বই থেকে একটু বলি। এরা মূলত বৃত্তাকার, ত্রিকোণাকার বিভিন্ন রকমের হইতে পারে। এটা আকার আকৃতি দেওয়া আছে তোমাদের মধ্যে, 20 ন্যানোমিটার চওড়া, 20 মিটার উচ্চতা, এগুলো পরীক্ষায় আসে না। আকার আকৃতি, উচ্চতা এগুলো পরীক্ষায় আসে না, এবং এত আকার আকৃতি তুমি মাথায় রাখতেও পারবে না। প্রত্যেকটা অঙ্গাণুরে আকার আকৃতি আছে। কিছু কিছু জায়গার আকার আকৃতি আবার মনে রাখা ফরজ, যেমন ডিএনএর ক্ষেত্রে একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ির ডিস্টেন্স হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, একটা পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, ব্যাস 20 অ্যাংস্ট্রম ডিএনএর ক্ষেত্রে পড়ছি, এগুলো ফরজ মনে রাখা, এগুলো আসেই, বাট এইগুলো না, ঠিক আছে। এই যে এখানে যেগুলো বললাম এইগুলোই যথেষ্ট, আর দরকার নেই এগুলা। হ্যাঁ কি এখন দেখো তোমাদের বইয়ে কয়েকটা কথা লিখছে যে এমআরএনএ অণু রাইবোজোমের সাথে সংযুক্ত হলে টিআরএনএ এর সহায়তায় অ্যামিনো অ্যাসিড, পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। কথাটা বুঝছো? হ্যাঁ, এমআরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে টিআরএনএ এর সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন তৈরি হয়। এমআরএনএ ডিএনএ এর কাছ থেকে তথ্য নিয়ে আসছে, টিআরএনএ অ্যামিনো অ্যাসিডগুলো ধরে ধরে নিয়ে এসে রাইবোজোমে দিচ্ছে, রাইবোজোম একটা পর একটা পলিপেপটাইড চেইন তৈরি করছে, প্রোটিন হয়ে গেছে। আগে তো বললাম এইটা সংশ্লেষণ মানে তৈরি করা, এটা তো আগেই বলছি, এটাই লিখছে এখানে। এখনো বুঝো নাই? কে কে বুঝো নাই হাত তোলো, সমস্যা নাই। হ্যাঁ, ডিএনএ এর মধ্যে তথ্য থাকে কোন প্রোটিন লাগবে, ডিএনএ কে বাইরে বের হয়ে আসবে সেই তথ্য নিয়ে, সে কি তৈরি করবে? এমআরএনএ। এমআরএনএ কাছে এখন তথ্য আছে কোন কোন অ্যামাইনো অ্যাসিড দিলে আমি সেই প্রোটিনটা তৈরি করতে পারবো। এমআরএনএ সেই নিউক্লিয়ার রন্ধ্র হয়ে বের হয়ে কার কাছে আসবে? রাইবোজোমের কাছে আসবে। এই যে রাইবোজোমের কাছে এসে বলবে, নাও বাবা আমি তোমার এনে দিলাম, কোন কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে তুমি কেমনে ধরে আনবা, তোমার দায়িত্ব। রাইবোজোম তো চাইতে পারবে না, সে থাকবে কাকে? টিআরএনএ কে। টিআরএনএ ওই একটা পর একটা অ্যামাইনো অ্যাসিডকে ধরে ধরে রাইবোজোমকে দিবে, রাইবোজোম একটা পর একটা চেন যুক্ত করবে, সবগুলো চেন যুক্ত হয়ে গেলে সেটা হয়ে যাবে কি
পলিপেপটাইড প্রোটিন, সেটাই হয়ে যাবে কি প্রোটিন। প্রোটিন বুঝছো? এখন এখন ক্লিয়ার হয়েছে? না হইলে বইলো না যে ক্লিয়ার হয়েছে, তোমার লস কিন্তু। এবং এটা হয় ট্রান্সলেশন প্রক্রিয়ায়, আগেই বলছি ট্রান্সলেশন, এটাকে কি বলে? ট্রান্সলেশন বলে। এর ফলে প্রোটিন তৈরি হয়, এটাও বুঝছি। রাইবোজোম এমআইএনএর নির্দেশ অনুযায়ী টিআরএনএর সহায়তায় প্রোটিন তৈরি হয়। রাইবোজোম এমআইএনএ নির্দেশ দেয়, এমআইএনএ কি তার কাছে তথ্যটা আছে, সে কাকে নির্দেশ দেয় এগুলোকে আনার জন্য? টিআরএনএ কামলার মতো ধরে ধরে নিয়ে আসে। প্রোটিন অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার জৈব রাসায়নিক পদার্থ, এটি জীবদের অন্যতম গুরুত্বপূর্ণ। এটা তো বুঝছি, বৃহদাকার রাসায়নিক পদার্থ মানে অনেকগুলা কি আছে অ্যামিনো অ্যাসিড। আর শুধু অ্যামিনো অ্যাসিড যুক্ত করে দিলে কিন্তু হবে না, মনে রাখবা। তুমি একটার পর একটা অ্যামিনো অ্যাসিড দিয়ে ফুলের মালা বানাইলা, হয়ে যাবে না। এটাকে ফোল্ড হওয়া লাগবে, কি হওয়া লাগবে? মানে ভাঁজ হওয়া লাগবে। ভাঁজ হইলে এটা যখন স্ট্রাকচার 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার তৈরি করবে তখন সেটা হবে প্রোটিন। আদারওয়াইজ সে হচ্ছে পলিপেপটাইড চেইন। একটা পর একটা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন নিয়ে যুক্ত হয়ে এটাকে আমরা বলি পলিপেপটাইড, নট প্রোটিন। নির্দিষ্ট নিয়মে সে ফোল্ড হওয়া লাগবে, ভাঁজ হওয়া লাগবে। ভাঁজ হইতে তো কখনো গোল হয়ে যায়, কখনো কি হয়ে যায়? গোল হয়ে যায়। এগুলোকে গোলাকার প্রোটিন বা গ্লোবিউলার প্রোটিনও বলে। কেউ কেউ আবার গোল হয় না, লম্বা লম্বা তন্তুর মতো হয়ে যায়, এগুলোকে ফাইব্রাস প্রোটিন বলে। যেমন আমাদের চুল, লোম, এগুলা এক একটা প্রোটিন এক এক রকম। প্রোটিন হইতে গেলে ফোল্ড হওয়া লাগবে, বুঝছো? আচ্ছা, এরপরে কিছু কঠিন কথা তোমাদের বইয়ে লেখা আছে। স্বাভাবিক অবস্থায় রাইবোজোমের সাব ইউনিটগুলো পৃথক থাকে, কেবলমাত্র প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়। এই সময় রাইবোজোমের 4টি স্থান থাকে, 4টি সাইট থাকে, এ সাইট, পি সাইট, ঠিক আছে? এ সাইট, পি সাইট, ই সাইট আর এমআরএনএ যুক্ত সাইট, এপিই এবং এমআরএনএ যুক্ত। এগুলো কোথায় পড়বো? ট্রান্সলেশনের সময় পড়বো, এখন না। তাহলে জয়ে রাখো, একসাথে যুক্ত হলে কয়টা জায়গা তৈরি হয় এর মধ্যে? যে 4টা জায়গা প্রোটিন তৈরির ক্ষেত্রে হেল্প করে, এনাফ। এখানে পরে আবার কি আছে আলোচনা আছে, আপাতত দরকার নাই। আচ্ছা, এক্ষেত্রে 2 এর অধিক এমআরএনএ যুক্ত হতে পারে এবং পলিরাইবোজোম বা পলিসোম তৈরি করে। মানে অনেকগুলো রাইবোজোম একসাথে কি হতে পারে, একা পারতেছে না, তখন কি হতে পারে? 2টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে যেতে পারে, হইতে পারে। তো এটাকে পলিরাইবোজোম বলে। শেষ। কিছু অ্যান্টিবায়োটিকের নাম বলছে তোমাদের বইয়ের মধ্যে, টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন। আরো কিছু অ্যান্টিবায়োটিক আছে। ইরিনাকে স্টেপ দিয়ে ঠান্ডা করো, ইরিনাকে স্টেপ দিয়ে ঠান্ডা করো। ইরিনাতে ইরিথ্রোমাইসিন, ইরিনাকে স্টেপ দিয়ে স্টেপটোমাইসিন, ঠান্ডা টেট্রাসাইক্লিন, করতে ক্লোরোমাইসিন। এগুলো কিছু অ্যান্টিবায়োটিকের নাম। কিসের নাম? এইগুলা এই ট্রান্সলেশন প্রসেসকে আটকায় দেয়। ট্রান্সলেশন প্রসেসে কি করে দেয়? এইগুলোও ট্রান্সলেশনে আছে, এখানে একটু 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 করে উঠাই দিছে আর কি। মানে এগুলোই প্রথমে স্টুডেন্টরা পড়ে গেলে উমা গো আল্লাহ গো এত কঠিন কেন। আমি আগে থেকে সাবধান করে দিলাম, এগুলো যদি এখানে মুখস্থ করতে নাও চাও কোনো প্যারা নাই, পরে আবার আছে মুখস্থ করা লাগবে যে এইটুকু, এইগুলো আর সামনে পাবা না। আর এগুলো না পারলে সামনে আগাইতেও পারবা না। এই যে তোমাদের বইয়ে লেখছে টেট্রাসাইক্লিন, দেখো স্ট্রেপ্টোমাইসিন, দেখছো? এগুলোকে কোথায় পাবা জানো? তাহলে আমি বলতেছি। হ্যাঁ, পেজ নাম্বার 64, পেজ নাম্বার 64-তে দেখো, পেজ নাম্বার 64-তে এই যে সুন্দর করে অ্যান্টিবায়োটিকের নামগুলো দেওয়া আছে, ঠিক আছে? চেনটা প্রোটিন না, চেন ফোল্ড হয়ে গেলে প্রোটিন। চেন থাকলে পলিপেপটাইড চেন, আর কিছু না, কোনো অর্থ নাই তার। ফোল্ড হওয়া লাগবে সুন্দর করে। পাইছো 64 পৃষ্ঠায় কালো বক্স একটা, দেখছো কি কি দেওয়া আছে? দেখো, এই থামো, ক্লোরোমাইসিন পাইছো, তারপরে ইরিথ্রোমাইসিন পাইছো, নিওমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন। এটাই বলছে ইরিনাকে স্টেপ দিয়ে ঠান্ডা করো। ইরি থেকে হচ্ছে ইরিথ্রোমাইসিন, না থেকে হচ্ছে নিওমাইসিন, স্টেপ থেকে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। স্টেপ দিয়ে ঠান্ডা করো, ঠান্ডা থেকে হচ্ছে টেট্রাসাইক্লিন, তো অর্থ, আর করো থেকে হচ্ছে ক্লোরোমাইসিন। ইরিনাকে স্টেপ দিয়ে ঠান্ডা করো। এখন কাজগুলো দেখো সুন্দর করে লেখা আছে। ক্লোরোমাইসিনের কাজ হচ্ছে পেপটাইড বন্ধনী সৃষ্টিকে বাধা করে দিবে, মানে একটা পর একটা অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত হতে দিবে না। তারপর দেখো ইরিথ্রোমাইসিনের ক্ষেত্রে কি বলছে? রাইবোজোমে এমআইএনএর চলন, রাইবোজোমের কাছে এমআইএনএকে আসতেই দিবে না, প্রোটিনের কেমনে তৈরি হবে। তারপর দেখো নিওমাইসিন, এমআইএনএ টিএনএর মধ্যে অন্তঃবিক্রিয়া, টিআরএনএ যে এমআইএনএর কাছ থেকে ইনফরমেশনটা নিবে
যে কোন কোন অ্যামিনো অ্যাসিড লাগবে সেটাই হইতে দিবে না। তারপরে দেখো স্ট্রেপ্টোমাইসিনের কাজ কি, ট্রান্সলেশন সূচনা, ট্রান্সলেশন সবই রেডি, সব তথ্য হয়ে গেছে, একটা পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করা খালি বাকি, ওই সময় যায় দামাই দিবে, নাও স্টার্ট কোডকে বন্ধ করে দিবে, আর স্টার্ট করতেই দিবে না সাবি। হ্যাঁ, এই জন্য তো তার অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক এমনি কাজ করে বাবা, যখন আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় না, আচ্ছা ব্যাকটেরিয়া মারার জন্য তো অ্যান্টিবায়োটিক খাই আমরা, ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়, খেলা বুঝছো? আরেকটা সেটু পড়ে নেই, টেট্রাসাইক্লিন, সে হচ্ছে রাইবোজোমের টিআরএনএ সংযুক্তি, রাইবোজোমের সাথে টিআরএনএ যুক্তি হতে দিবে না। এখন কেন এটা, এই সায়েন্সটা একটু বুঝো। আমার শরীরে ইনফেকশন হয়েছে, কে ইনফেকশন করছে? ব্যাকটেরিয়া। তখন আমি কি খাবো? অ্যান্টিবায়োটিক খাবো। ভাইরাসের জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া লাভ নেই, আগেও মনে হয় একদিন বলছিলাম। ভাইরাসের জন্য লাগবে ইন্টারফেরন। ভাইরাস মারতে কি লাগে? তারপরেও আমরা জ্বর হইলে, সর্দি কাশি হইলে, ভাইরাল জ্বর সর্দি হইলে আমরা কি খাই? অ্যান্টিবায়োটিক খাই। আবার কেমনে কেমনে জানি কাজও করে, ডাক্তার অর্থ জানে না, কেমনে কেমনে জানি করে ফেলে কাজ। করোনা ভাইরাস হয়েছে, খাইতেছি কি? অ্যাজিথ্রোমাইসিন, ওটাও অ্যান্টিবায়োটিক, কেমনে কেমনে জানি কাজ করে ফেলায়। খালি এটা আবার আমাদের বাংলাদেশের করে, লন্ডন আমেরিকার কিন্তু এত সোজা করে না কিন্তু। কি জানি আল্লাহ আমাদের কি এমন মহান ক্ষমতা দিয়ে দিছে যে আমরা অ্যান্টিবায়োটিক খাই ভাইরাস মেরে ফেলাই। আসলে ভাইরাস মরে না, অ্যান্টিবায়োটিক যে ভাইরাস গুলোর কার্যক্ষমতাকে কি করে দেয়, একটু কমায় দেয়, আসলে মারতে পারে না। শোনো, এখন ধরো তোমার এখন আসল কথা নিয়ে কাজ করি, ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, শোনো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা হচ্ছে যক্ষা রোগের ব্যাকটেরিয়া, তোমার অ্যাটাক করছে। তুমি অ্যান্টিবায়োটিক দিবা, স্বাভাবিক, তোমাকে তো অ্যান্টিবায়োটিক দেওয়াই লাগবে। ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ এটা বের করে তুমি অ্যান্টিবায়োটিক দিলা। গ্রাম পজিটিভ নেগেটিভ এখন বোঝার দরকার নেই, ব্যাকটেরিয়া পড়ানোর সময় বুঝাবো। আচ্ছা আচ্ছা, বলেই দিই, ব্যাকটেরিয়ার কি কোষপ্রাচীর আছে না? আছে তো। কি দিয়ে তৈরি? পেপটিডোগ্লাইকন, বা এটা মিউকোপ্রোটিন বলে এটাকে। আচ্ছা, এটা পুরু না পাতলা? পুরু হইতে পারে, পাতলাও হইতে পারে। পুরু হইলে গ্রাম পজিটিভ, পাতলা হইলে গ্রাম নেগেটিভ। বিজ্ঞানী চিকিৎসক স্যার হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম, হ্যান্স ক্রিশ্চিয়ান রোনাল্ডো না, হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম, উনি এটা আবিষ্কার করছিলেন, গ্রাম পজিটিভ আর গ্রাম। যার কোষপ্রাচীর পুরু তাহলে সে কি গ্রাম, আর পাতলা হইলে তাহলে এখন যার কোষপ্রাচীরটা অনেক পুরু তারে মারতে গেলে অ্যান্টিবায়োটিক তো ওরকম দেওয়া লাগবে, তীব্র অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, তাই না? এই জন্য গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। আর যাই হোক, তুমি যে অ্যান্টিবায়োটিকটা দিবা, অ্যান্টিবায়োটিক অনেকভাবে কাজ করে। কোন কোন অ্যান্টিবায়োটিক করে কি জানো? ওই পুরো কোষপ্রাচীরটাকে ভেদ করে কোষটাকে কি করে ফেলে? ফাটায় দেয়। কোন কোন অ্যান্টিবায়োটিক কি করে? ফাটাইতে পারতেছে না, সে কি করে? প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়। কারণ রাইবোজোম, এই ব্যাকটেরিয়ার মধ্যেও কি আছে? রাইবোজোম আছে, তাহলে সে কি তৈরি করতে পারে? আর প্রোটিন তৈরি না হলে নতুন করে একটা কি তৈরি হবে না? ব্যাকটেরিয়া তৈরি হবে না। ব্যাকটেরিয়া যখন সংখ্যা বৃদ্ধি করে কি প্রক্রিয়ায়? দ্বিভাজন প্রক্রিয়ায়, তখন তো সে প্রোটিন লাগবে তার, তাই না? প্রোটিন ছাড়া একটা থেকে দুইটা কেমন হবে? তুমি যদি প্রোটিন হওয়াটা কাটকে দাও, ব্যাকটেরিয়া যে করে আছে এগুলো তো একটা না সময় মরবেই, আর তার নিজেরাও কি হয়ে যাবে? মারা যাবে, এবং সংখ্যা বৃদ্ধি করতে পারবে না। অ্যান্টিবায়োটিক যে এই কাজটাই করে, কোনোভাবে তারা প্রোটিন তৈরি করতে দিবে না, কোনোভাবে তাকে কি তৈরি করতে দিবে না? প্রোটিন তৈরিকে আটকাবে। কিভাবে আটকাইতে পারে? যখন প্রোটিন তৈরি হবে, এমআইএনএ তো তথ্যটা নিয়ে আসবে যে কোন অ্যামিনো অ্যাসিড, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো একই কথাই হবে, তাই না? ব্যাকটেরিয়া তো ডিএনএ আছে, ওই ডিএনএ থেকে এমআইএনএ তৈরি হবে। এমআইএনএ যে ব্যাকটেরিয়ার রাইবোজোমের কাছে যাবে, যা বলবে নেন ভাই এই অ্যামিনো অ্যাসিডগুলো ধরে ধরে নিয়ে আসতে বলেন টিআরএনএ, এবং খেলা দেন একেবারে, নতুন এটা তৈরি করে খেলা দেন, ঠিক আছে? তখন যায় কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন ইরিথ্রোমাইসিন, সে যায় বলবে এ দাঁড়াও এমআরএনএ যাইতে দিব না তোমারে। আচ্ছা, এখন এমআরএনএ ধরো চলেই আসলো, এরপরে কাজ কি? টিআরএনএ কে ডাকবে। টিআরএনএ কি করবে? আইসা রাইবোজোমের কাছে যায় বসবে, তাই না? এখানে যে আটকাই দিবে একটা অ্যান্টিবায়োটিক, যার নাম হচ্ছে টেট্রাসাইক্লিন, বলবে দাঁড়াও যাইতে দিব না টিআরএনএ। আর টিআরএনএ ধরো চলেই আসলো, এখন টিআরএনএ কার কাছ থেকে মেসেজটা নিবে? এমআরএনএ কাছ থেকে তো নিবে যে কোন কোন অ্যামিনো অ্যাসিড লাগবে, এখানে যে আটকাই দিবে, দাঁড়াও তোমাদেরকে একসাথে যুক্ত হতে দিব না, এমআরএনএ টিআরএনএ তোমাকে কি করতে হতে দিব না। তার নাম হচ্ছে নিওমাইসিন। না 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 রে 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 না রে। আচ্ছা, হয়ে গেল,
হয়ে গেল, বুঝছো? এখন ট্রান্সলেশন শুরু হবে, মানে কি টিআরএনএ অ্যামিনো অ্যাসিডটা ধরে নিয়েই চলে আসছে কার কাছে? রাইবোজোমের। এখন শুরু হয়ে যাবে, এই সময় আটকাই দিবে। তার নাম কি? তার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। দাঁড়াও, শুরু হইতে দিব না, শুরু হয়েই গেল, শুরু ধরো হয়েই গেল। তার মানে কি এখন একটা পর একটা কি হবে? কি বন্ধনী দিয়ে ওইখানে যা বাধা দিবে, যুক্ত করবে আর কাটবে, করবে আর কাটবে, হইতে দিব না। তার নাম কি? তার নাম হচ্ছে ক্লোরোমাইসিন। এখন ধরো যুক্ত করেই ফেললো, তার মানে কি? তার মানে তোমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তার মানে তুমি উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে অ্যান্টিবায়োটিক লুল বানাই দিছো। তুমি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছো, তোমার শরীরে ওই অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এখানে এতগুলো অ্যান্টিবায়োটিকের নাম বললাম না, এগুলো যদি রেজিস্ট্যান্ট করে ফেলো, ওই কাঙ্ক্ষিত কাজটা আটকায় যাবে। আর যদি রেজিস্ট্যান্ট না হয়, তাহলে এমআরএনএ তৈরির সময় আটকায় যাবে, প্রথমেই কি হয়ে যাবে? আটকায় যাবে। এই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। খেলা বুঝছো? অনেক কিছু পড়াই ফেললাম। তাহলে এই জন্য কি বলতেছে? প্রোটিনের ফ্যাক্টরি বলতেছে, এরপরে কাজ মাজ লেখছে, কাজ পড়বা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও কিন্তু সে লেগে থাকতে পারে, তখন সে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুই রকমের, মসৃণ আর রাইবোজোম লাগানো থাকে, তখন এটাকে কি বলে? অমসৃণ বলে। ডান, ওই তো হয়ে গেল। তাহলে এইটুকু ছিল আমাদের রাইবোজোমের কথাবার্তা। আই থিঙ্ক এই রাইবোজোম সংক্রান্ত কোনো জিনিস আর তোমাদের মিসিং হবে না। এবং এটা হেল্প হলো কি, এই যে বেসিকটা ক্লিয়ার করলা, তোমাদেরকে যখন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়াবো তখন দেখবো অনেক ইজি হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টারের বলতে গেলে ইন্টারের বোটানির সব থেকে ডেঞ্জারাস মোস্ট জায়গা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। যে জিনিসগুলো অনেকে ইন্টার পরীক্ষা দেয় তাও পারে না। এবার 21 বেস ইন্টার পরীক্ষা দিচ্ছে না, জিজ্ঞেস করে দেখো অনেকে এটা পায় না, যদি এই চ্যাপ্টার ছিল না। অনেকে ইন্টার পরীক্ষা দিয়ে এগুলো না পড়ে, কারণ এগুলো এতই ডেঞ্জারাস। খেলা বুঝছো? তাহলে খেলা আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট দিন আমরা কি পড়বো? নেক্সট দিন পড়বো গোলজি বস্তু, গোলগি বডি। গোলগি বডির সাথে এন্ডোপ্লাজমিক জালিকা একসাথে পড়ে ফেলবো, কোন দুটোর মধ্যে মিল আছে, বুঝছো? তাহলে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো তারা লাইক দিয়ে, শেয়ার দিয়ে, সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে।